নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গবেষক ব্যারিস্টার ফারজানা মাহমুদ। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুল হাসান বুলবুল। মঞ্জুল হাসান বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও সংযুক্ত হয়েছেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর পরবর্তী যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের কিছুটা অংশ। কি পেলাম না সেটা বড় কথা না, কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি মনে করি বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে, কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের পড়োশি দেশ। তো আমি এটা সবসময় গুরুত্ব দিই, বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। আর যেহেতু থাইল্যান্ড আসিয়ানভুক্ত দেশ আর সেই সাথে বিমস্টেকের এখন সভাপতি, আর বিমস্টেকটা আমরাই প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম, আমি এখানে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আছি। সব কিছু মিলে যেমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিভাবে মত বিনিময় করে অভিজ্ঞতা বিনিময় করে আমরা আমাদের দেশের মানুষের কল্যাণ করতে পারি, সেটাই উপরে আমি গুরুত্ব দিচ্ছি। সেটাই বড় প্রাপ্তি বলে আমি মনে করি। দর্শক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন এবং এই সম্মেলনে তিনি ইউক্রেন, রাশিয়ার, ফিলিস্তিনি, ইসরায়েল, ইরানের যে সংঘাত, সেটার বন্ধ করবার জন্যে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা গণমাধ্যমে তা প্রত্যক্ষ করেছি এবং গণমাধ্যম যে কতটা গণহত্যা যে কতটা ভয়াবহ হতে পারে 1971 সালে আমাদের দেশের মানুষ তা দেখেছে। বিশ্বেই যেখানে থাকি না কেন, ফিলিস্তিনির সহ যে জায়গায় হত্যা অবিচার যে চলছে তা বন্ধ করতে বলেছে। মঞ্জুর হাসান বুলবুল, আপনাকে দিয়েই আলোচনা একটু শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন। আমরা এতক্ষণ যে ভাষণের অংশটুকু দেখলাম, সেখান থেকে যদি আপনি আলোচনা শুরু করেন। ভাষণের একটি প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন যে আমরা কি পেলাম না পেলাম। সাংবাদিকের প্রশ্ন ছিল যে আমরা কি পেলাম ওই সফর থেকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে কি পেলাম না পেলাম তার চেয়ে হলো সহযোগিতা শুরু হলো। আর বিমস্টেকের সভাপতি এখন থাইল্যান্ড এবং প্রধানমন্ত্রী সাইডলাইনে বলেছেন যে বিমস্টেক যারা প্রতিষ্ঠিত করেছে, বিমস্টেকের সেই প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে একমাত্র তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আছেন, আর কেউ তার সঙ্গে নাই। কাজে বিমস্টেককে আরো শক্তিশালী করার ক্ষেত্রে তিনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরেকটি আশাবাদ ব্যক্ত করেছেন যে থাইল্যান্ড আসিয়ান মুক্ত দেশ, আসিয়ান মুক্ত দেশ হিসেবে রোহিঙ্গা সমস্যার একটা ভিন্ন রকম চেহারা থাইল্যান্ডের দিকেও আছে। কারণ থাই মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের অবস্থান প্লাস জান্তা বিরোধী দলগুলির অবস্থান আছে। সেই ক্ষেত্রে তিনি থাইল্যান্ডের কাছ থেকে এই রোহিঙ্গা সমাধানে তারা কি করতে পারে সে ব্যাপারেও একটা আশ্বাস পেয়েছেন। আর গোটা প্রেস কনফারেন্সে তিনি নানান বিষয়ে বক্তব্য রেখেছেন। আমি যে সূচনা বক্তব্য আপনি যেটা বললেন এটিও একটি অংশ ছিল, যে তিনি সেন্সকাপের সেই বৈঠকের তিনি বক্তব্য রেখেছেন যে যুদ্ধকে না বলো। তিনি কালকে প্রেস কনফারেন্সের মধ্যে ওই কথাটি আরেকটু এলাবোরেট করেছেন, আরেকটু বর্ণনায় তিনি গিয়ে বলেছেন যে আমরা খুব সুস্পষ্টভাবে প্যালেস্টাইনিদের পক্ষে, আমরা প্যালেস্টাইনিদের জন্য আমাদের পক্ষ থেকে যে শুভেচ্ছা পাঠানো সেটা আমরা পাঠিয়েছি। আমরা কিছু সহায়তা পাঠিয়েছি দুইবার, আবারও পাঠানোর চেষ্টা করছি।
এবং তিনি বলেন যে এক্ষেত্রে আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা প্যালেস্টাইনদের পক্ষে। তিনি এই কথাও বলেছেন যে আমরা যুদ্ধের বিরুদ্ধে আহ, আমরা, কারণ এই যুদ্ধ যারা করে, যুদ্ধের মধ্যে কোনো শুধুমাত্র অস্ত্র ব্যবসায়ী এবং যারা অন্যভাবে লাভবান হতে চায় তারা ছাড়া আর কারোর লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। কাজে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কেও তিনি না বলেছেন। তিনি আরেকটি আপনার নিউজের মধ্যে আমরা দেখলাম যে একটি চমৎকার কথা বলেছেন যে আজকে এই ফিলিস্তিনিদের পক্ষে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রায় 90টি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র বিক্ষোভ চলছে, ছাত্র শিক্ষক বুদ্ধিজীবীদের বিক্ষোভ চলছে, তিনি এই বিক্ষোভকে বলেছেন এটি হচ্ছে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং তারা বিশ্ব নাগরিকের কণ্ঠস্বর হিসেবে তারা কথা বলছেন, কিন্তু সেখানে তাদেরকে যেভাবে দমন করা হচ্ছে সেই দমনটারও তিনি নিন্দা করেছেন। তিনি এই কথা বলেছেন যে আমাদের দেশে যখন বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে পুলিশকে পেটানো হয়, প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণ করা হয়, গাড়ি পোড়ানো হয়, তখন যখন আমাদের পুলিশ অ্যাকশনে যায় তখন সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রায় 90টি বিশ্ববিদ্যালয়ে 900 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। হার্ভার্ডের মতো জায়গায়, কলম্বিয়া ইউনিভার্সিটির মতো জায়গায় একজন শিক্ষককে হ্যান্ডকাপ পরিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং ছাত্রদের বিক্ষোভটি শান্তিপূর্ণ। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে আজকে একটু সংঘাত হয়েছে, কিন্তু বাকি শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের জন্য পুলিশের যে অ্যাকশন আমরা দেখছি, আমরা সহিংস বিক্ষোভ দমনে আমরা যখন কাজ করি সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলা হয়, আর শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশের যে অ্যাকশন আমরা দেখছি সেটাকে কি বলা যায়? কাজে তিনি এই কথাই বলেছেন যে পৃথিবীর যেখানেই মানবতার পক্ষে, মানুষের পক্ষে কথা বলা হয় আমরা তার পক্ষে থাকবো। যে প্রেস কনফারেন্সে তিনি আমাদের খুব খুব কাছের দেশ, পড়োশী দেশ, তিনি বলেছেন সেখানে 7টি সমঝোতা স্মারক শুরু হয়েছে। সেখানে মধ্যে কৃষি আছে, পর্যটন আছে, স্বাস্থ্য আছে, অন্যান্য নানা বিষয়গুলি আছে, তথ্য প্রযুক্তি বিষয়ক জায়গাটিতে আছে। কাজে তিনি সুস্পষ্টভাবে এই শপথটিকে বলেছেন যে তাকে বলা হয়েছিল যে আপনি এখন ট্রেডিশনাল যে পার্টনার্স তার বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা কি নতুন কোনো কূটনীতির ইঙ্গিত কিনা? তিনি বলেছেন যে আমরা ছোট দেশ, আমাদের সর্বত্রই বন্ধু আছে, আমরা সেই বন্ধুদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব এবং সেই চেষ্টার মধ্যে নতুন নতুন বৈশ্বিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক শুধু বাড়বে না, আমাদের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক বা স্বাস্থ্য সংস্থার সম্পর্ক বাড়বে। কাজে তিনি এই সব মিলিয়েই থাইল্যান্ড সফরের একটা রূপরেখা আমাদের সামনে সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো মঞ্জুর হোসেন বুলবুল। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, থাই প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীর পোশাক সহ বাংলাদেশি পণ্যের একটি যুক্তিসঙ্গত যে সময়ের জন্য শুল্কমুক্ত প্রবেশ, সেই সুবিধা প্রদান করবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, বিবেচনা করার অনুরোধ করেছেন। দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন। সেখানে বিনিয়োগ, জনগণের সঙ্গে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, স্থল সমুদ্র সংযোগ নানানভাবে কিন্তু উঠে এসেছে। আপনি আপনার আলোচনা যদি এই বিষয়গুলো একটু তুলে ধন্যবাদ আপনাকে। আমরা যদি আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের দিকে দেখি তাহলে দেখতে পাই যে ওইখানে নতুন নতুন আরও প্রতিবেশী দেশ সহ নতুন নতুন দেশ, এখানে রাশিয়া যুক্ত হয়েছে, আরও অনেক দেশ যুক্ত হয়েছে যাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথা স্পেসিফিকলি বলা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের তো থাইল্যান্ড প্রতিবেশী দেশই, মাননীয় প্রধানমন্ত্রী ওখানে ঘুরে আসলেন এবং আমরা দেখতে পেলাম যে অর্থনীতির যদি উন্নতির কথা বলি, আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যোগাযোগ, একটা হচ্ছে মত বিনিময়, আরেকটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা। এই জিনিসগুলোর উপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে জোর দিয়েছেন এই সফরে। এবং তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যটন ক্ষেত্রে যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, সেটা কিভাবে ব্যবহার করা যায়, সেটা থাইল্যান্ডের সহযোগিতায় তাদের অভিজ্ঞতার আলোকে কিভাবে এটাকে উন্নত করা যায় পর্যটনের ক্ষেত্রে, সেটার একটা চিন্তা ভাবনা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় এখানে গুরুত্বপূর্ণ। আবার যদি আমি দেখি যে এখানে আমাদের
আমাদের যে ইকোনমিক জোনগুলো রয়েছে সেটা কিভাবে ব্যবহার করা যায়। বাংলাদেশ 2000 এছাড়াও আমি যদি বলি যে বাংলাদেশ 2026 সালে কিন্তু এলডিসি সুবিধাটা পাচ্ছে না, তো সেখানে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাটা আসছে সেটার সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সফরে উঠে এসছে এই প্রস্তাবগুলোর মধ্যে। এছাড়াও আরও দেখতে পাচ্ছি যে আমরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যে সম্পর্ক উন্নয়নের কথা, বিমস্টেকের কথা মাননীয় প্রধানমন্ত্রী বললেন, সেগুলোও কিন্তু এই সফরের মধ্যে উঠে আসলো। এবং বাংলাদেশের এখন অর্থনৈতিক 2000 আমরা যদি কোভিড পরবর্তী সময়ের কথা চিন্তা করি, ওই সময় তো আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি অনেক ভালো ছিল, তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এবং এখন আমরা একটু হয়তো অর্থনীতিতে একটু ধাক্কা খাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে, এই বৈশ্বিক কারণ একটা রয়েছে এবং আমাদের আভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে। তো সেই জায়গাটায় আমি মনে করি একটা যুগোপযোগী সময়োপযোগী একটা পদক্ষেপ এটা মাননীয় প্রধানমন্ত্রীর, যে উনি এই আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং নতুন নতুন এভিনিউ যে আমরা কি কি জায়গায় এক্সপ্লোর করতে পারি, হ্যাঁ, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে। যেমন কৃষি, থাইল্যান্ডও কিন্তু একটা কৃষি প্রধান দেশই আমাদের মতো, তো ওদের কৃষিক্ষেত্রে কিভাবে ওরা এই নতুন নতুন যন্ত্র ব্যবহার করছে সেটার অভিজ্ঞতা আমাদের দেশে যেন নিতে পারি, সে ব্যাপারেও কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে এই এই ভিজিটের সময় আর কি। হ্যাঁ, সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী সেটা উল্লেখ রোহিঙ্গা করেছেন। প্রত্যাবাসনে আসিয়ানের ভূমিকার যে তিনি প্রত্যাশা করেছিলেন জি তার ভাষণ দেওয়ার সময়, জি জি এটাও কিন্তু উঠে হ্যাঁ, এসেছে। এটা রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাটা উঠে এসেছে। এবং আমার মনে হয় যেটা এটা নানা দিক চিন্তা করেই, যেমন আমরা অর্থনীতি রয়েছে, যোগাযোগের কথাটা রয়েছে, সেখানে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, পর্যটনের কথা রয়েছে, কৃষির কথা রয়েছে। হ্যাঁ, কৃষিক্ষেত্রে আমরা বাংলাদেশের নিজে অনেক 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 ক্ষেত্রে স্বাবলম্বী, আবার কিছু আমাদের ঘাটতি রয়েছে। তো সেইখানে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা আমাদেরকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, কিভাবে খাদ্য সম্পূর্ণভাবে হতে পারি, সেই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। তো আমি মনে করি এটা একটা খুবই সময়োপযোগী ভিজিট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, এবং আমাদের নতুন নতুন কিছু ক্ষেত্র তৈরি হবে এইসব এই জায়গাগুলোতে। মানে থাইল্যান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকারি সফর, এটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে জি থাকবে। জি আমি আপনার কাছে আবার ফিরে আসব। এ পর্যায়ে আমরা আর একটু দেখে নিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর আজকে যে সংবাদ সম্মেলনের তিনি যে উপস্থাপন করেছিলেন তার বক্তব্য, এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যা কিছু বলেছেন তার থেকে একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার শক্তি হচ্ছে দেশের জনগণ, কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি, এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটর, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হয়নি। আমাদের বাংলাদেশের মানুষ যে শোষণ বঞ্চনার শিকার হচ্ছিল তার বিরুদ্ধে দাঁড়াবার জন্যই কিন্তু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। কাজে আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণেই কাজ করে যায় এবং সেটা প্রমাণিত সত্য। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে, আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। তখন এখন কেউ যদি না দেখে সেটা তো আমাদের কিছু করার নেই। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই, যে আমাদের বিশেষ করে যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন, কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না।
মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে, সেটা 2001 সালের পরবর্তীতে 1 অক্টোবর নির্বাচনের পর কোনো এক বৈঠকে তিনি বেশ হাসতে হাসতে বলেছিলেন, আওয়ামী লীগের প্রসঙ্গে বলেছিলেন এবং যারা অতি বামপন্থী তাদেরও কথা বলেছিলেন, এবং এক জায়গায় বললেন যে কমিউনিস্ট পাকলে হয় আওয়ামী লীগ আর পচলে হয় ফান্ডামেন্টালিস্ট। তা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বেশ কিছুটা বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আপনি এ প্রসঙ্গে আপনার যদি বক্তব্যটি উপস্থাপন করেন। অজয় দাশগুপ্ত শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আজকে এই 2রা মে আবহাওয়া বিভাগের একটি ফোরকাস্ট ছিল যে ঢাকায় বৃষ্টি হবে। আমি সেই ঘরে বসে বৃষ্টির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ চলে গিয়েছে, কিন্তু ডিজিটাল বাংলাদেশের কারণে আবার দেখেছেন আপনারা নিশ্চয়ই যে মিনিট খানেকের মধ্যেই কিন্তু আমি আবার মানে মোবাইল ডাটা ব্যবহার করে এই কর্মসূচিতে আপনার এই আয়োজনে যুক্ত হতে পেরেছি। এটা একটা হচ্ছে পরিবর্তন, এবং আবহাওয়া বিভাগ যে পূর্বাভাস দিয়েছে, নিশ্চয়ই তাদের কর্মকাণ্ড আরো নিখুঁত হওয়ার প্রয়োজন, প্রত্যাশা, এগুলো মানুষ মনে করে। কিন্তু তারা বলেছে যে বিভিন্ন দেশে কিন্তু কৌতুক আছে যে আবহাওয়া বিভাগ বলেছে যে আজকে রোদ থাকবে, তো মানুষ ছাতা নিতে বের হয়েছে, ছাতা নিয়ে, কারণ আবহাওয়া বিভাগ যা বলে ঘটে তার উল্টোটা। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম আজকে যে তাদের পূর্বাভাস এগুলো অনেক পরিবর্তন হয়েছে। আমরা স্যাটেলাইট যুগে, মহাকাশ যুগে প্রবেশ করেছি, আগামীতে এই জায়গাটায় আরো যাবো আর কি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন যে সরকারকে অস্থির করা, অতি বাম অতি ডান নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটার ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। কোন বিষয়ে বলেন? অতি বাম অতি ডান। হ্যাঁ, সেটাই বলছি আমি, এই যে সরকারকে অস্থির করা। অতি বাম বলে তো আসলে এইভাবে কোয়ালিফাই করা, এগুলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। বাম তো এই অতি বাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তোহা, আব্দুল হক এরাও ছিল, এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, জামাতে ইসলাম। এখনো কিন্তু আপনি 53 বছর পরে দেখেন হুবহু একই চিত্র। এই 12 দল বা গণতন্ত্র মঞ্চ বা 5 দল এরকম ব্যানারে একই কথা বলে, এমনকি কমিউনিস্ট পার্টির কেউ কেউ এমন কথা বলে যার সঙ্গে এই 71-এর পরাজিত শক্তি যারা বিভিন্ন নামে তৎপর রয়েছে, বিএনপির সঙ্গে আছে, সবাই মিলে কিন্তু, এবং লক্ষ্য একটাই, বাংলাদেশকে, এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে লজ্জা হয় বা বাংলাদেশ মানে বোঝা ছিল, এটা তো অন্যায় কথা বলেছেন। লজ্জা হলে পরে লজ্জা হবে কার প্রতি? বাংলাদেশ এগিয়ে গেছে সেটা তো তার জন্য লজ্জার ব্যাপার না, তো বলবে যে হ্যাঁ ভালো করেছে, আমাদের সঙ্গে না থেকে এই দেশটি এগিয়ে গেছে। কিন্তু এই গোষ্ঠীগুলো, এই বিএনপির চারপাশে যে শক্তি আছে, কেউ বামের নামে, কেউ অতি ডানের নামে, কেউ ধর্মান্ধচরণপন্থীর নামে, সবাই কিন্তু একটি লক্ষ্য, যে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে চলেছে, উন্নত বিশ্বের সারিতে আসন গ্রহণ করার জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে, স্মার্ট বাংলাদেশ সামনে রেখে যে এগিয়ে চলেছে, এইটা তাদের পছন্দ না। এবং এটা পছন্দ এক ধরনের কথা সবাই বলে না, এক একজনে, কেউ উগ্র হটকারী, এক সময় বিপ্লবের স্লোগান দিত, লাল পতাকার স্লোগান দিত, মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিত, কিংবা চরম ধর্মান্ধ কথা, ইসলাম বিপন্ন এইসব স্লোগান দিত, ভারত বিদ্বেষ এটা স্লোগান দিত। এইটা আরেক দল হয়তো একটু এই অন্যভাবে কথাটা বলতো। লক্ষ্য একটাই, বাংলাদেশ যেন টিকে না থাকে। পাকিস্তান যে লজ্জায় পড়ে, এইটা তাদেরকেও লজ্জায় ফেলে, যে পাকিস্তান কেন লজ্জিত হবে, সেটা তো গেল, তাদের তো সর্বনাশ হয়ে গেল। এই জায়গাটায় তারা কিন্তু অবস্থান করছে, এবং এইটা এই কারণে এই শক্তিগুলো, অপশক্তি বলবো, তাদের মানুষের কাছে যারা তাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, তারা কিন্তু সবকিছুতেই দেখবেন আপনি
নির্বাচন আসলে নির্বাচন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে, প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে, গরম পড়লে সেটা, শীত পড়লে সেটা নিয়ে। কিন্তু এই কাজগুলো করার জন্য বাংলাদেশের এখন যে অগ্রগতি, আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রানং বন্দর চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি কোস্টাল শিপিং দ্রুত চালু করার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক জোরদার করতে আমরা এক। এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ়করণে ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড টাইটারাল যে হাইওয়ে, সেটাতে বাংলাদেশ যোগদানের বিষয়ে তার প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন। এই মঞ্জুর হাসান বুলবুল, আপনি যদি এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যের যে অংশটুকু আমি পড়লাম, এই ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড এই যে হাইওয়ের যে বিষয়টি, এটা যদি আপনি একটু যদি বিস্তৃত করার চেষ্টা করেন। দেখেন, একজন রাষ্ট্রনায়ক যখন নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তার তো কিছু রুটিন দায়িত্ব আছে এবং তিনি ফিরে এসে একটা বিবৃতি দিতে পারেন যে সফর ফলপ্রসূ হয়েছে, আমরা লাভবান হয়েছি, দুই পক্ষ লাভবান হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানে আমরা বহুবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটিকে তার মস্তিষ্কে এমনভাবে ধারণ করেছেন যে এই দেশের প্রতিটি জায়গায় তিনি একদিকে অভ্যন্তরীণভাবে বলেন যে কোনো জায়গা প্রতি থাকবে না, আর প্রতিটি ইস্যুতে তিনি বাংলাদেশ এগিয়ে যাবে, এটি তার করটের ভিতরে আছে। যার ফলে তিনি যখন এই যে সুনির্দিষ্টভাবে এই কথাগুলি বলেন, এবং তিনি গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে যখন ভারত মিয়ানমারের সঙ্গে গ্যাস দিয়ে চুক্তি হওয়ার কথা ছিল এবং সেখানে সিদ্ধান্ত ছিল যে সেই গ্যাস বাংলাদেশের উপর দিয়ে যাবে, তো বাংলাদেশের উপর দিয়ে গ্যাস গেলে পরে নিশ্চয়ই আমরা আমাদের কিছু অংশীদারিত্ব সেখানে থাকবে। কিন্তু যখন বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায়, তারা ভাবলো যে ভারতে গ্যাস যাবে আমাদের দেশের উপর দিয়ে, এটা হতে পারে না। যার ফলে এই চুক্তিটার সাথে বাংলাদেশ সংযুক্ত হয় নাই। সংযুক্ত না হওয়ার কারণের জন্য এর আগে আপনি জানেন যে আমাদের অপটিক ফাইবার কথা বলা হয়েছিল, অপটিক ফাইবার কানেক্ট সংযুক্ত হয় তাহলে বাংলাদেশের সমস্ত কিছু নাকি তথ্য বাইরে চলে যাবে, সাবমেরিন সাবমেরিন। তো কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর যে আমরা যারা মানে একটা দূরবর্তী অবস্থা আছে, আমরা অতটা বুঝতে পারি না, কিন্তু এই তার বাড়িতে যখন উন্নয়ন কার্যক্রম চালিত হয়, আমার মনে আছে প্রেস কনফারেন্সে আপনিও ছিলেন, তিনি যখন মাতার বাড়ি নাম উচ্চারণ করছিল, আমরা কিছুই বুঝতে পারছিলাম যে মাতার বাড়িটাই আসলে কোথায়। তো তিনি প্রশ্ন করেছিলেন যে আপনারা যে এই জন্য প্রশ্ন করছেন, মাতার বাড়িটা কোথায় চিনেন? তিনি ম্যাপ দেখিয়ে বলেছিলেন যে মাতার বাড়িটা কোথায়। আজকে মাতার বাড়ির দিকে তাকালে পরে সেখানে এলএনজি টার্মিনাল সহ অন্য উন্নয়নের যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করছি, যেটি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত প্রান্তিক একটি অঞ্চলকেও উন্নয়ন প্রক্রিয়ার সাথে সংযুক্ত করা। তো একজন রাষ্ট্রনায়ক যখন তিনি দেশের প্রধানমন্ত্রীর চাইতে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, তখন তো এই চিন্তাগুলি তার মাথায় থাকবে। আজকের এই যে থাইল্যান্ডের সঙ্গে যে এই সব বিষয়গুলি আমাদের হতে পারে, এটা 53 বছর লাগলো থাইল্যান্ড আমাদের কাছ থেকে 2 ঘন্টার দূরত্বের একটা দেশ। 53 বছর লাগলো যে দুইটি বন্দরের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। আমাদের বিশাল যে লম্বা স্যান্ড বিচ আছে, যে বিচের পর্যটনের উন্নয়নের জন্য থাইল্যান্ডের কাছে আমরা সহায়তা নিতে পারি, এইটার জন্য আমাদের 53 বছর অপেক্ষা করতে হলো। তো কাজেই আপনি যদি এরকম 1, 2, 3 করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে প্রতিটি সফরে আমরা হয়তো একদম হাতে নাতে কিছু পেলাম না, কিন্তু একটা যেটি মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন, একেবারে আমি হাত ধরে গিয়ে নিয়ে আসছি বা ব্যাংকক থেকে, সেটি আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু আপনি এই যে সংযোগ স্থাপন হলো আমাদের বন্দরকে কি বলে মিয়ানমারের থাইল্যান্ডের যে বন্দরের সাথে সংযোগ স্থাপন, এখন নিশ্চয়ই এই সমস্ত বিষয়টি নিয়ে আরো গবেষণা করবে যে লাভবান হতে পারে, কার অর্থনীতি কতটা লাভবান হতে পারে। কিন্তু শুরু তো হলো। আপনি যখন আমাদের
দীর্ঘতম বিচের মধ্যে পর্যটনের কথা বলি, এবং থাইল্যান্ড তো পর্যটন নির্ভর অর্থনীতি একটা, সেখানে তাদের সহযোগিতা যখন পাল্টে যাবে। যে আমি এই কথা বলতে চাই যে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি হয়তো এখনই আমরা জানবো না, কিন্তু একজন রাষ্ট্রনায়ক সফর করেন, সফরের মধ্যে মাত্র আনুষ্ঠানিক কূটনৈতিক বা নৈশভোজ, কূটনৈতিক প্রেস কনফারেন্সে সীমাবদ্ধ থাকে না। যদি এমন কতগুলো যে আমাদের শত শত মানুষ একটা তো, আরেকটা কিন্তু হচ্ছে এই যে পুরো দেশগুলো, এই যে সরকার, তার একটা বড় কারণকে আলোচনায় আজকে হয়তো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে খুব আসে নাই, কিন্তু থাইল্যান্ড তো আসলে একটা গুরুত্বপূর্ণ না, মাননীয় দেশ। প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলছেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের প্রতিবেশী, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থলে আসিয়ানের এই যে সেক্টরাল পার্টনার প্রাপ্তির জন্য আবেদনের বিষয়ে থাইল্যান্ড সরকারের নিকট বাংলাদেশ তো মায়ানমার আমাদের সম্পর্ক। দেখেন যে এই যে কক্সবাজারে গভীর যে আমি জাপানিদের একটা আলোচনায় ছিলাম, বলে যে পোর্টটা শুধু চালু হতেন, দেখবেন যে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কত উন্নত হয়ে যায়। এবং এই বন্দর ব্যবহার করে ভারত, বিশাল অর্থনৈতিক দেশ, তারা ব্যবহার করবে, তারা উপকৃত হবে। কাজেই এই জায়গাটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সংবাদ সম্মেলনের চলছে। আরেকটি অংশ আমরা একটু দেখে আসি। পণ্যমূল্য বিষয়টা এমন হয়, সাধারণত ধরা হয় যে সরবরাহ কম থাকলে দাম বাড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সরবরাহ ঠিকই আছে কিন্তু দাম বাড়ছে। সেখানে কিছু কিছু লোক কারসাজি করে, এটা ঠিকই, হোর্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপর দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এবং এই যে ব্ল্যাক সি দিয়ে যে আসতে পারবে না জাহাজ, বা এই নানা ধরনের ঘটনার কারণেও কিন্তু যেসব জিনিস আমাদের আমদানি করতে হয় সেগুলির দাম বাড়ে। তো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিকল্প পদক্ষেপ আমরা নেই। আমরা আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যা যা করা আমরা করি, এবং সেই সাথে আমি যেটা সকলকে সবসময় আহ্বান করেছি যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, যে আমাদের খাদ্যের অভাব, সেটাই আমরা দেখতে চাচ্ছি, সেটা আমরা করি। একটা হচ্ছে যে এখানে কিছুটা তো আন্দোলনের নামে যখন আপনি মানুষের সম্পৃক্ত হয় করা হয়,
সহিংসতা দলেরও দায়িত্ব যে বলিষ্ঠ হবে, কিভাবে শক্তিশালী ভূমিকা রাখবে রাজনীতিতে। নির্বাচনে শুধু জয় করবো না বা অংশগ্রহণ করবো না সেটা হতে পারে না, বদ্ধতা রয়েছে যে করা উচিত। পার্লামেন্টে থাকতে পারতো, তাদের একটা ভূমিকা থাকতো, বিষয়ে কিন্তু কথা বলতে পারতো। তো সেটার দায়িত্ব তারা অন্য কারো ঘাড়ে চাপানো যায়, সেই দলেরই ব্যর্থতা যে